আজকে আমি কিছু কথা এখানে বলতে চাই। 1947 থেকে 1971 তথাকথিত পাকিস্তানের সাথে আমরা 24 বছর ছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই পাকিস্তানিদের স্বৈর শাসন, অত্যাচার, অনাচার থেকে বাঙালিদের মুক্ত করার লক্ষ্যে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশে তথা আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে, শ্রমিক লীগের নেতৃত্বে যে ভয়াবহ আন্দোলন 1952 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 66 6 দফা আন্দোলন, 69 11 দফা আন্দোলন, তারপরে আমাদের 71 মুক্তিযুদ্ধ, এই যে 24 বছরে বিভিন্ন আন্দোলনে 71 আগ পর্যন্ত বাংলাদেশে বহু ছাত্রলীগ নেতাকর্মী, বহু আওয়ামী লীগের নেতাকর্মী, শ্রমিক, ছাত্র জনতা পাকিস্তানি জান্তাদের হাতে শহীদ হয়েছে এবং বিভিন্নভাবে নেতাকর্মীরা বহু বছরের পর বছর তারা কারা নির্যাতিত হয়েছে, নানাভাবে নির্যাতিত হয়েছে। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা এখন অনেকেই জানেন না, যে আমাদের সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই 24 বছর পাকিস্তানের উনি বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময়ে সে টোটাল 24 বছরের পাকিস্তানে সে 16 বছর কারাগারে কারা নির্যাতন ভোগ করেছেন। এখন আপনারা চিন্তা করে দেখেন, এবং বিভিন্ন সময় তাকে দৈহিক নির্যাতন থেকে নিয়ে, মানসিক নির্যাতন থেকে নিয়ে এমন কোন নির্যাতন নেই যে উনি ভোগ করেননি। তার একটা কথা বলতে চাই আমি, উনাকে যখন আগরতলা মিথ্যা মামলা দিয়ে আগরতলা ষড়যন্ত্রের মিথ্যা মামলা দিয়ে যখন কারাগারে নিক্ষিপ্ত করা হয়, তখন তাকে বিভিন্ন সময় ক্যান্টনমেন্টে নিয়ে যে তাকে বরফের পাটার মধ্যে তাকে শুয়ে রাখা হতো, এবং আরো আমি যেটা বলতে চাই না, বিভিন্ন ভাবে তাকে দৈহিক নির্যাতন করা হয়েছে সে যাতে তাদের কাছে আত্মসমর্পণ করেন। কিন্তু আমাদের সেই মহান নেতা বীর শেখ মুজিব কোনদিন পাকিস্তানি জান্তার কাছে আত্মসমর্পণ করে নাই এবং বাঙালি জাতির সঙ্গে সেই বেইমানি করে নাই। বন্ধুগণ, পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে যখন প্রশ্ন আসলো 70-এর নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর যে বক্তব্য ছিল 6 দফা এবং 11 দফা, সেটা বঙ্গবন্ধুরই ছিল, ছাত্রদের মাধ্যমে দিয়েছিলেন। সেই 11 দফা 6 দফার প্রতি ম্যান্ডেট নেওয়ার জন্য জাতীয় নির্বাচন হলো 70-এ, সেটা পুরো পাকিস্তানে, এবং পূর্ব পাকিস্তানে তদানীন্তন সময়ে 300 সিটের মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলি 299টা সিট আওয়ামী লীগ পেয়েছিল, বিজয়ী হয়েছিল বিপুল ভোটে। এবং সেই বিজয়ের পরে পাকিস্তানি জান্তারা দেখলো যে এখন বাঙালিদের, সেই বাঙালি নেতার হাতে যদি ক্ষমতা অর্পণ করা হয় তাহলে হয়তো আমাদের সাথে তারা থাকবে না, তারা সেই ইঙ্গিত পেয়েছিল। এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন সম্বন্ধে পাকিস্তানিরা খুব ভালো মতোই তারা অবগত ছিল। অনেককে বলতে শুনি, এখানেও শুনি, যে শেখ মুজিব অ্যাকচুয়ালি স্বাধীনতা চায়নি। এটা সত্যি, এটা দুঃখজনক, এ কথা কেউ বলবেন না, কারণ বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল স্বাধীনতা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কেন স্বাধীনতার প্রশ্ন আসছিল, প্রথম শুরু থেকে পাকিস্তানিরা বাঙালিদের গোলামের দৃষ্টিতে তারা দেখতেন, এবং সর্বক্ষেত্রে শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে একটা বিরাট বৈষম্য ছিল, এবং তারা গোলামের ন্যায় তারা আমাদের সঙ্গে আচরণ করতেন। যাই হোক, আমি সংক্ষিপ্ত বললাম। তারপরে পাকিস্তানিরা কোনোভাবেই আওয়ামী লীগের কাছে তারা
যেটা ন্যায়সঙ্গতভাবে তারা ক্ষমতা দিবে, সেই ক্ষমতা তারা দিল না। পর্যায়ক্রমে তারা আলোচনা শুরু করলেন এবং তারা গোপনে তারা প্রিপারেশন শুরু করলো কিভাবে বাংলাদেশে বাঙালিদের খতম করা যায়। ঠিক আমি সংক্ষিপ্ত করি, কারণ ঘটনা তো অনেক বড়। 1971-এ সেই কালো রাত্রি 25শে মার্চ তারা, আমরা তখন, আমি প্যাটেল 66 সন থেকে আমার মনে হয় না যে আমি কোনো একটা আন্দোলনে মিছিলে ছিলাম না। আমার মনে হয় না যে আমি ভুল করে, আমি প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা মিছিলে আমি ছিলাম। বঙ্গবন্ধু 3রা মার্চ বঙ্গবন্ধুর বাসায় গেটে আমার মনে আছে একটা লুঙ্গি পরা ছিলেন, একটা হালকা আকাশি রঙের হাফ শার্ট পরা ছিলেন উনি হাজার হাজার ছাত্র শ্রমিক জনতার সামনে উনি তার গেটের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন, তার গেটের মধ্যে লাগালেন। সেই পতাকাটা ছিল সবুজ এবং এখন যেমন বল, তখন ছিল বাংলাদেশের সেই ম্যাপটা, লাল ম্যাপটা। উনি পতাকা, আর এর আগে থেকে আমরা সবাই আমরা পরিষ্কার আমাদের মাঝে একটা মানসিক এবং সব দিক থেকে আমাদের প্রস্তুতি ছিল যে আমাদের স্বাধীনতা সংগ্রাম করতে হবে। কারণ তখনকার স্লোগানগুলো আমি বলতে চাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে স্লোগানগুলা সম্পূর্ণ বঙ্গবন্ধুর কাছ থেকে। আচ্ছা, যখন 25শে মার্চ নিরীহ বাঙালি ঘুমন্ত অবস্থায় সারা দেশ, বেলা রাত তখন 1টার মতো হবে, আমরা তো সবাই তখন ঘুমাতাম না। এর মধ্যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু পরিষ্কার বলে দিয়েছিলেন, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি যদি হুকুম দেওয়া না পারি, তোমাদের যা যেখানে আছে তাই নিয়ে মোকাবেলা করবা, পরিষ্কার ঘোষণা। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, অনেকেই আপনারা জানেন না, তখন ঢাকা শহর ছিল, এখন যেমন 90টা ওয়ার্ড, তখন ছিল 44টা ইউনিয়ন। যেমন আমাদের গেন্দ্রে ছিল তখন শরাফতগঞ্জ ইউনিয়ন, ফরজগঞ্জ ইউনিয়ন, নারিন্দা, এইভাবে 44টা ইউনিয়ন তখন ছিল। তো 44টা ইউনিয়নে 7ই মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধু, আমি হয়তো ভুল করতে পারি, 9ই মার্চ বা 10ই মার্চ উনি সরাসরি বঙ্গবন্ধু নিজে সরাসরি আওয়ামী লীগের সিটির নেতৃত্বে নেতাদের মাধ্যমে 44টা ইউনিয়নে, বিশেষ করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং শ্রমিক লীগ এবং আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী, এদের কাছে নির্দেশ পাঠানো হলো যে স্ব এলাকায়, তোমাদের স্ব এলাকায় যেখানে, এটা কিন্তু 9ই মার্চ, 25শে মার্চ অনেক দূরে, স্ব এলাকায় যার যার বাসায় লাইসেন্স করা বন্দুক পিস্তল আছে, সেগুলা তোমরা সুন্দরভাবে যে বলে নিয়ে নাও। কিসের ইঙ্গিত ছিল? যুদ্ধের ইঙ্গিত। না তো বঙ্গবন্ধু নির্দেশ দিতে পারে না আমাকে যে তোমরা কর্মীদের, যে তোমরা বাড়ি বাড়ি থেকে অস্ত্র নিয়ে নাও, এটা ভয়ঙ্কর একটা অফেন্স, নিতে পারি না। কিন্তু তার প্রিপারেশন ছিল যুদ্ধ করতে হবে আমাদের। আমরা তখন, যেমন আমি আমারটা বলি, আমার এলাকায় হাজার হাজার লোক দেখেছে, আমি সেটার কমান্ড ছিলাম। আমি বাড়ি বাড়ি প্রথম বন্দুকটা নিয়েছিলাম আমার বাবার, তারপরে বিভিন্ন বাড়ি থেকে, এমন আমাদের পাড়ায় একটা ডিএসপি ছিল, ফরিদের আব্বাস, সিআইডি ডিএসপি, তখন তার 224 রাইফেলটাও আমি নিয়েছিলাম। কত বড় ঝুঁকি ছিল দেখেন, যদি বাই চান্স স্বাধীনতার প্রশ্ন না আসতো, তাহলে তো আমি সারা জীবন জেলে থাকতাম। তা আমি এবং আমাদের নেতৃত্বে সবাইকে নিয়ে আমি বাড়ি বাড়ি থেকে বন্দুক নিলাম। প্রায় আমার মনে হয় যে প্রায় 10-12টা বন্দুক বা পিস্তল আমরা কালেকশন করেছিলাম তখন। তারপরে আমরা তখন থেকে আমাদের বলা হলো যে তোমরা ঘুমাসবা না, কারণ যে কোনো সময় একটা আক্রমণ হতে পারে। 3টা শিফট করে আমরা ঘুমাসতাম না, বুঝলেন? 3টা শিফট করে আমরা এরকম ডিউটি করতাম বন্দুক কান্দে নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে আমরা করতাম। যখন পাক আর্মি যখন ঝাঁপিয়ে পড়লো ঢাকা শহরে, যখন ক্যান্টনমেন্ট থেকে বেরোয় আসে, আমার মনে আছে আমরা তখন লোহারপুলের উপরে ব্যারিকেড সৃষ্টি করলাম। গেঞ্জাইতে বিভিন্ন জায়গায় আমরা এরকম ভাবে হাউজের মতো করে ফেললাম রাস্তা, যাতে ট্যাঙ্ক না আসতে, ঢুকতে না পারে। তখন আমরা গ্রুপ মিলে, তো আমার মনে আছে যখন ওরা বের হলো, তখন আমরা জানতাম না এটা কি জিনিস। এখন আমি বুঝি, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, ওই ভেরি লাইট পিস্তল,
তারকা, মানে এরকম ভাবে ফায়ার করলে